দেশ সাম্প্রতিকে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। সশস্ত্র সংগঠনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান যে কোনো মূল্যে প্রশ্রয় না দেওয়ার ঘোষণা, ঈদের পর উপজেলা নির্বাচনকে ঘিরে জমজমাট স্থানীয় রাজনীতি। কোন পথে রাজনীতি, রাজনৈতিক দল, উপজেলা নির্বাচনে প্রার্থী কে, এই শিরোনামের আজকে উত্তর খুঁজবো। আমার সঙ্গে তিনজন অতিথি আছেন, আমি শুরুতে তাদেরকে পরিচয় করে দিতে চাই। আছেন আমার ডান পাশে আবু আলম মোহাম্মদ শহীদ খান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও সাবেক সচিব, আপনাকে স্বাগত জানাচ্ছি। আছেন এভিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি। উইলিয়াম প্রলয় সমাদ্দার বাপ্পি, দপ্তর সম্পাদক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। তিনজনকেই আবারও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। শুরুতে জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাকে শুরু করতে চাই। উপজেলা নির্বাচনটি আসলে নির্দলীয় হচ্ছে, সেক্ষেত্রে স্থানীয় এমপিদের বাহিরে যাওয়ার কি কোনো সুযোগ আছে কিনা বা দেখছেন কিনা? আমরা সম্প্রতি আসলে দেখছি যে এমপিরা পছন্দের প্রার্থী বাছাই করছেন, সেক্ষেত্রে কতটা প্রভাবমুক্ত হবে কিনা আপনার কি মনে হয়? প্রথমত দলীয় যেটা বললেন যে দলীয় বা রাজনীতির বাইরে নির্বাচন হচ্ছে কিনা, এর পরিষ্কার উত্তর হচ্ছে না। মানে আপনি এটা বলতে পারে রাজনৈতিক দল বা শাসক দল বলবে, কেন বিএনপি তো নির্বাচনে আসছে না। তো শাসক দল হয়তো মনে করেন যে এটা দলের বাইরে একটা নির্বাচন তারা করতে যাচ্ছেন, যেহেতু তারা মার্কা দিচ্ছেন না। বাট এই উপজেলা নির্বাচন, এমনকি বাংলাদেশে ইউনিয়ন পরিষদের নির্বাচন এখন দলের বাইরে কিছু হয় না। বাংলাদেশের মানুষ খুব রাজনীতি সচেতন এবং সবাই কোনো না কোনো দলের সাথে আছে। এবং ইদানিং এই যে গত 15 বছরের ডেভেলপমেন্ট হলো যে অধিকাংশ মানুষ শাসক দলের সাথে আছে, যারা নির্বাচন করতে চান, তারা মার্কা পেতে চান অথবা তারা সাপোর্ট চান, দলীয় নেতাদের সাপোর্ট চান। আর আপনি যেটা বললেন এইগুলো তো পত্রপত্রিকা এসছে যে এমপি সাহেবরা কি করছেন। এমপি সাহেবরা চাচ্ছেন যে তার পছন্দ মতো, এরকম অনেক নিউজ আছে। সুতরাং আপনারা ওটাকে মানে নিউজটাকে ঠিক মনে করেন কিনা জানি না, সেটা আপনি আপনাদের টিভির কি অ্যাটিটিউড বা টিভির পলিসি কি। বাট খবরগুলো এরকম যে যারা এমপি আছেন তারা চেষ্টা করছেন যে তাদের নিজেদের লোক, এমনকি তাদের পরিবারের লোক, ভাই ভাতিজা, স্ত্রী, কন্যা, মানে এদের মধ্যে যাতে কেউ উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেন এবং তাকে তারা সাপোর্ট দিবেন এবং তাকে জিতিয়ে আনার চেষ্টা করবেন। সেই জন্য বলা হচ্ছে যে এই যে উপজেলা নির্বাচন হচ্ছে, এটাতে সরকারের যারা এমপি আছেন তারা অনেকটা প্রভাব বিস্তার করবেন এবং তারা চেষ্টা করবেন জিতিয়ে আনতে প্রার্থী। সুতরাং মার্কা দিলেন কি দিলেন না তাতে তো কিছু যায় আসে না। সুতরাং এই নির্বাচন দলের বাইরে বা রাজনীতির বাইরে হচ্ছে, এরকম ভাবার কোনো কারণ আমি দেখছি না। মানে শাসক দলের সাথে থেকে নির্বাচনটি করতে চান, এটি কেন বা কতটা প্রভাব মুক্ত হতে পারে? এই যে আপনিও বললেন, আসলে শাসক দল যদি আন্তরিকভাবে চায় যে একটা নির্বাচন ভালো হোক, তাতে রাজনৈতিক প্রভাব থাকবে না। এবং প্রভাব মুক্ত বলতে তো আমরা পরিষ্কার একটা জিনিস বুঝি যে আপনি রাজনীতি করবেন ঠিক আছে, আপনি একজনকে সাপোর্ট করবেন ঠিক আছে, কিন্তু আপনি যারা নির্বাচনের সাথে যুক্ত থাকবেন, যে সমস্ত গণকর্মচারী বলছি, যাদেরকে ধরেন সিভিল প্রশাসনে আছে, পুলিশে আছে, আনসারে আছে, সাধারণ শিক্ষা আছে, কারণ তারা প্রাথমিক শিক্ষকও একটা পোলিং অফিসার হতে পারে, প্রিজাইডিং অফিসার হতে পারে। তো তারা যাতে প্রভাবমুক্ত থেকে নির্বাচন করতে পারেন, তো সেটা প্রভাবমুক্ত হবে কিনা এটার উত্তর খুঁজতে হবে শাসক দলের কাছে, তারা এটা প্রভাবমুক্ত চান কিনা। এবং উপরে যদি বলা হয় যে কেন্দ্রীয় নেতৃত্ব প্রভাবমুক্ত চান, কিন্তু বাস্তবতা ভিন্ন, ফিল্ডের বাস্তবতা ভিন্ন। কেন্দ্রের যে নির্দেশ সেটা ফিল্ডে কার্যকর হয় না, ট্রান্সলেট হয় না। কেন্দ্র থেকে অনেক কিছু বলা হয়, বাট ফাইনালি দেখা যায় যে জেলা, থানা বা যেখানে নির্বাচন হচ্ছে সেখানে এসব কেউ মানবে না। তো আমরা দেখতে হবে নির্বাচনটা। এখন আমি তো ভবিষ্যৎবাণী করতে পারি না, বাট কতগুলো নির্বাচন থেকে মনে হয়েছে যে এসব মানবে না কেউ। নিশ্চয়ই আমরা নির্বাচন যখন শুরু হবে তখন তো নিশ্চয়ই আমরা দেখবো। আমি একটু যেতে চাই উইলিয়াম প্রলয় সমাদ্দার, আপনার কাছে একটু যেতে চাই যে যেহেতু আমরা লক্ষ্য করছি যে স্থানীয় যিনি সংসদ সদস্য থাকেন তার আত্মীয় স্বজন বা মানে এই যে মানে আপনার দলীয় কমিটি বলেন আর আপনার স্থানীয় সরকার যে নির্বাচনগুলো আছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু করে মেম্বার ইলেকশন থেকে শুরু করে অনেক ক্ষেত্রে এই উপজেলা নির্বাচন, সব ক্ষেত্রে আসলে নিজের আত্মীয় স্বজনকেই তারা করতে চান। যদিও সবার কথা আমি বলছি না, কিন্তু অনেকাংশে আমরা লক্ষ্য করছি, এখনই লক্ষ্য করছি। দলটা কি তারা একেবারে পকেটে ঢুকে যাচ্ছে কিনা বা কি বলবেন? আপনি তো একটা দল। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ দেশ টিভিকে। আপনি যথার্থই বলেছেন, মানুষের লোভ এবং ইচ্ছা লাগামহীন এবং সব বিশেষ করে ক্ষমতা নেবার যে লালসা বা প্রতিযোগিতা, সেটি যেন সব কিছুকে ছাড়িয়ে যাচ্ছে।
এবং এই প্রক্রিয়াকে বিরোধ করার জন্যই এবং এখানে কিন্তু দলীয় ডিসিপ্লিন এবং গণতান্ত্রিক ব্যবস্থাপনাকেও দারুণভাবে ব্যাহত করেছে। এবং শুধু তাই নয়, সমাজ ব্যবস্থা, শুধু রাজনীতি বা রাষ্ট্র নয়, সমাজ ব্যবস্থা এবং আমাদের যে মানে সামাজিক যে মূল্যবোধ বা ছাড় দিয়ে চলার যে মানসিকতা, তাও কিন্তু দারুণভাবে ব্যাহত হচ্ছে। এবং এই কারণেই আমাদের দলের নেত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি এই প্যাটার্নটাকে বন্ধ করার জন্যই তিনি প্রথমত স্থানীয় সরকারের মার্কাকে তিনি মার্কামুক্ত করেছেন এই আগামী নির্বাচনকে আমাদের দলের পক্ষে। এবং পাশাপাশি আপনারা দেখবেন যে ইতিমধ্যেই চূড়ান্ত হুঁশিয়ারি এবং নির্দেশনা দেওয়া হয়েছে যেন কেউ কোনো মন্ত্রীরা এই আগামী আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তারা কোনো ভূমিকা রাখতে না পারে। অন দ্য আদার হ্যান্ড তারা যেন করে এটাকে ম্যানিপুলেট করতে না পারে। এবং এটি কিন্তু এই সকল চিন্তা চেতনা, যে কথা আমাদের সাবেক সচিব মহোদয় বললেন বা আপনি যে কথা বললেন, এই যে একটা সামাজিক ব্যাধি, মানে অগ্রাসী ব্যাধি, এই ব্যাধি থেকে বেরিয়ে যাওয়ার জন্যই এটা দল ক্ষতিগ্রস্ত হয়, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। এই বিবেচনা করে এটা জানতে পেরেই তিনি এই ব্যবস্থা নিয়েছেন যাতে এই মন্ত্রী এমপিরা তার যে দৌরাত্ম্য তা বাড়ানোর জন্য তার পরিবারের সদস্য অথবা তার পছন্দের মানুষকে এই যে নেক্সট টায়ারগুলো রয়েছে সেখানে যেন নির্বাচিত করার বিষয়ে কোনো প্রভাব ফেলতে না পারে। এবং এই যেই কথাগুলো আপনি বলেছেন, আমার সহালোচক বলেছে, আসলে ইট ইজ দ্য রিয়েলিটি অফ দ্য সোসাইটি এবং পলিটিক্স। এবং এই কারণেই জননেত্রী শেখ হাসিনা উনি প্রজ্ঞাবান, তার উইজডম আছে বলেই তিনি এই ব্যবস্থা নিয়েছেন যাতে এই প্রক্রিয়া থেকে এই নির্বাচনটি বেরিয়ে আসতে পারে এবং এই সম্পূর্ণ সরাসরি প্রভাবমুক্ত এবং পারিবারিককরণ যে মানসিকতা তার থেকে যেন বেরিয়ে আসতে পারে। জি, ধন্যবাদ। আসবো আপনার কাছে। আমরা জনাব এভিএম মোশাররফ হোসেন আপনার কাছে আসতে চাই। বিএনপি কোনো নির্বাচনে এখন আসলে যাচ্ছে না, উপজেলা তো তারা বলেছে যাবে না, যদিও দলীয় প্রতীকে এই নির্বাচনটি হচ্ছে না, দলীয় বিবেচনাও হচ্ছে না। বিএনপি অনেক প্রার্থী নিশ্চয়ই নির্বাচনে স্থানীয় পর্যায়ে যাবে, কিন্তু দলীয় প্রভাব কতটা থাকবে বলে আপনার কি মনে করেন? আসলে দুজনই বললেন, আসলে আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহালোচক এবং দেশ টিভির দর্শক শ্রোতা। আসলে এই অবস্থাটা কেন তৈরি হয়েছে আজকে? এই নির্বাচনের প্রতি যে একটা অনাস্থা অথবা মানুষের যে নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়া, এটা কারণ হলো একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচনটা এখন শুধু কাগজে কলমে বা আমরা বলি, বাস্তবের কোনো অস্তিত্ব নেই। জগাটাদি সচিব মহোদয় সঠিকভাবে বলেছেন যে এমন এখন দলীয় প্রভাব, এই কারণে সাধারণ মানুষও এখন আগ্রহ হারিয়ে ফেলেছে। কারণ মানুষ মনে করে যে যারা ক্ষমতাসীন আছে, বিশেষ করে এই যে 2015 সালে স্থানীয় সরকার যে আগে হয়তো দলীয় একটা সাপোর্ট ছিল কিন্তু প্রকাশ্যে ছিল না, কিন্তু 2015-তে যখন স্থানীয় সরকারে মার্কা প্রবর্তন করা হয়, এরপরে নির্বাচন ব্যবস্থাটা টোটালি আজকে কিন্তু মানুষের আগ্রহ হারিয়ে ফেলেছে এবং নির্বাচন নামে আছে কিন্তু বাস্তব ক্ষেত্রে কোনো প্রয়োগ নেই। অনেক পছন্দের যোগ্য প্রার্থী বা পছন্দের বাহিরে অনেক প্রার্থী কিন্তু নির্বাচনে যেতে চান, যেতে কোনো সুযোগ নেই। কারণ আমরা একটা কথা বলি, এখানে যে জিনিসটা আমি একটা সত্য কথা বলি, হয়তো উইলিয়াম বাপ্পি এটা বিরোধিতা করতে পারে, কারণ আমরা যেটা দেখেছি যে আগে হতো কি আপনার স্থানীয় সরকার নির্বাচন, কারণ আমরা তো সবাই গ্রামের সাথে বা সম্পর্ক আছে, ধরেন একটা ইউনিয়ন পরিষদে হয়তো বিএনপি প্রার্থী হোক, আওয়ামী লীগের প্রার্থী হোক বা অন্য প্রার্থী হোক, ওখানে কিন্তু লোকাল একটা বিভাজন আছে যে দক্ষিণ পাড়ার প্রার্থী আছে, ও বিএনপি করে না, আওয়ামী লীগ করে না, জাতি এটা কোনো ব্যাপার না, আমার এই এলাকায় এবার চেয়ারম্যান রাখতেই হবে সম্মল। কিন্তু যখনই মার্কাটা পরিবর্তন করা হয়েছে তখন কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো ভালো লোক আর নির্বাচনে দাঁড়াচ্ছে না, নিজেকে প্রত্যাহার করে নিচ্ছে, কারণ মনে করে যে দলীয় বিবেচনায় এখানে ভোট হবে। এবং অনেকে যদি একটা দলীয় প্রার্থীর মাধ্যমে একটি খারাপ প্রার্থীকে ওখানে মনোনয়ন দেওয়া হয় কিন্তু মার্কাকে বাঁচানোর জন্য, তখন কিন্তু ভোট প্রভাবমুক্ত হবে বলে মনে করেন না? এটা কোনো সুযোগই নাই। কারণ এটা হলো মূল সংকট হলো প্রশাসন। কারণ প্রশাসন যেখানে আছে, এখানে আমাদের একজন সাবেক অত্যন্ত উচ্চ পর্যায়ে প্রশাসনের লোক আছেন, এই প্রশাসনরাও কিন্তু একটা বিরাট সংকটে আছে। আজকে যদি কোথাও সরকারের দলীয় প্রার্থী পরাজিত হয়, ওই যিনি কর্মকর্তা ওখানে দায়িত্বপ্রাপ্ত আছে, ইওনো বলেন, ওসি বলেন, ডিসি বলেন, এসপি বলেন, তারা মনে করে এটা তাদের জন্য একটা নেগেটিভ সাইড, যার জন্য যারা ওই সরকারি দল প্রার্থীকে জেতানোর জন্য যেই মেকানিজমগুলি দরকার সেগুলি করে। যেমন আমরা তো নিজেরাও নির্বাচন করি, আমরা দেখি কি, ধরেন আপনি একটা উপজেলায় প্রিজাইডিং অফিসার নিয়োগ দেয় কে? উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো এখানে দেখা যাচ্ছে যে একটা উপজেলায় হয়তো দেখা যাচ্ছে যে 100 বা 150 প্রিজাইডিং অফিসার দরকার হয়, সেখানে অফিসার হচ্ছে 400-500 ওখানে আছে, আপনার কলেজ আছে, স্কুল আছে, সরকারি প্রতিষ্ঠান আছে, ব্যাংক, বিমা, ওখানে যেগুলি মনে করেন যে ইওনো সাহেবের ট্রাস্টেড
ওই লোকগুলি তারা প্রিজাইডিং অফিসার নির্বাচন করে যাতে নির্বাচনে ম্যানিপুলেট করা যায়। আসবো আপনার কাছে। আমরা একটু জনাব আবু আলম শহীদ খান, আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে আসলে যে পছন্দের বা বাছাইকৃত মানুষ দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনে বের করে আনা বা এদের দিয়ে আসলে এলাকার বা সাধারণ মানুষের কি উপকার হবে, লাভ হবে, এই উত্তরটি আপনার কাছে আমি একটি বিরতি নিব, বিরতির পর নিতে চাই। প্রিয় দর্শক, দেশ সাম্প্রতিক নিচ্ছি একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সাম্প্রতিক আরো একবার স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। তিনজন অতিথি আমার সঙ্গে আছেন, আবারও আলোচনায় ফিরতে চাই। আমার সঙ্গে আছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও সাবেক সচিব। আপনার কাছে যে প্রশ্নটি আমার ছিল আসলে পছন্দের বা এই যে বাছাইকৃত মানুষজন যদি জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসে তাহলে আসলে সেই ক্ষেত্রে এই যে স্থানীয় সরকারে যে জনগণ যে সুযোগ সুবিধাটি পাওয়ার কথা সেভাবে কি পাবে কিনা বা পাচ্ছে কিনা? না, পরিষ্কার উত্তর হচ্ছে পাবে না। তারপর একটু ব্যাখ্যা না করলে তো সবাই ভাববেন যে এটা কেমন উত্তর হলো। আপনি যদি পুরো পলিটিক্যাল সিস্টেমের ব্যাপারে, এটা পুরো পলিটিক্যাল সিস্টেমটা যদি ঠিক না থাকে, পলিটিক্যাল সিস্টেমটা যদি গণতান্ত্রিক না হয় এবং নির্বাচনগুলো যদি গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত না হয়, যেখানে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং জনগণ যদি তাদের নির্বাচনে প্রার্থী বাছাইয়ের সুযোগ যদি না থাকে, তাহলে আপনি নির্বাচন যেমন হোক তেমন হোক, কি হয়েছে সেটা নিয়ে আলোচনা তো করে লাভ নেই। তো যাদেরকে নির্বাচিত ঘোষণা করা হবে অথবা যারা নির্বাচিত হবেন অথবা যাদেরকে নির্বাচন কমিশন বলবে যে এরা নির্বাচিত হয়েছেন, তাদের পক্ষে আসলে জনগণকে সেই সেবা দেওয়া, যে সেবা দেওয়ার জন্য এইসব পরিষদ, স্থানীয় সরকার বলতে পারেন বা স্থানীয় শাসন বলতে পারেন, এটা নিয়েও আমাদের একটা ডিবেট আছে যে কি এটা আসলে। তো আমাদের যে রাজনৈতিক দল আছে, এখানে দুজন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন, দুটো বৃহৎ রাজনৈতিক দল, বাংলাদেশের 80-90% মানুষকে তারা প্রতিনিধিত্ব করেন, আর বাকি কয়েকটা ছোটোখাটো রাজনৈতিক দল আছে যারাও কিছু মানুষকে প্রতিনিধিত্ব করেন। তারা সবাই কিন্তু স্থানীয় পর্যায়ে স্থানীয় সরকারকে শক্তিশালী করা, তাদের ক্ষমতায়ন করা, সেখানে আরও নতুন নতুন সেবা চালু করা, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া, এসব নিয়ে তাদের অনেক কমিটমেন্ট আছে। কিন্তু এই কমিটমেন্টটা করবে কে? এটা তার ওখানকার যে গণকর্মচারী আছে তাদের সব কিছু দায়িত্ব না। তো যারা নির্বাচিত হন তাদের দায়িত্ব আছে, কিন্তু যারা নির্বাচিত হন সেই প্রক্রিয়ার মধ্যে যদি কোনো দোষ থাকে, মানে সরিষার মধ্যে যদি ভূত থাকে, তাহলে তো হবে না। ওই যে যেটা বললেন যে এমপি সাহেব যদি তার ইচ্ছা মতো কাউকে নির্বাচিত করে আনতে পারেন, সেখানে এমপি সাহেব যেভাবে বলবেন সেভাবে চলবে। এই ভদ্রলোকটি তো তার মতো করে কাজ করতে পারবে না। তো সেই পরিবেশটা আসলে এখন বাংলাদেশে নেই। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আসবো আপনার কাছে। আমরা একটু যেতে চাই বিএম মোশাররফ হোসেন, আপনার কাছে আসলে একই প্রশ্ন, আসলে মানুষ আসলে কতটা সুফল পাবে এই ধরনের পছন্দের প্রার্থী বা পরিবারতন্ত্রের থেকে যদি জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসে? না, এখানে একটা জিনিস লক্ষ্য করে আমরা যদি একেবারে নির্মোহভাবে আলোচনা করি, মানে পার্টি বেস ছাড়া, আপনি এখানে দেখেন যে লোকটি এখানে এখন আমাদের দেশে যে সিস্টেম, দলের মধ্যে আপনার তাকে নির্বাচিত হয়ে আসতে হচ্ছে, দলের মধ্যে যখনই সে নির্বাচিত হয়ে আসতে হচ্ছে তখন তাকে দলের মধ্যেই একটা গ্রুপকে কিন্তু তাকে মেনটেন করতে হচ্ছে, অর্থাৎ দলের মধ্যে কিন্তু একটা বিভাজন তৈরি হয়ে যাচ্ছে। এক, তারপর যখন সে নির্বাচিত হলো, ওই যে কথাটি আমাদের সচিব মহোদয় বলেছে যে এখানে একটা দলীয় পরিচয় শেষে কিন্তু নির্বাচিত হচ্ছে, সুতরাং দলের প্রতি আগে তার একটা দায়বদ্ধতা থাকে। সুতরাং দলের নেতা কর্মী সমর্থক যারা আছে তাদেরকে সার্ভিসটা হলো তার মুখ্য। সাধারণ মানুষ কিন্তু এই সার্ভিস থেকে অনেকটা বঞ্চিত হয়। যেমন লোকাল গভর্নমেন্টে আপনি যেগুলি দেখবেন যে এই যে চারিত্রিক সনদপত্র, ওআরএস সার্টিফিকেট, এবং লোকালি যেটা হলো সবচেয়ে মানে সালিস বিচার যেগুলি হয়, এগুলির ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে একটা নিরপেক্ষভাবে সে জাজমেন্টটা দিতে পারে না, তাকে অনেকটা দলেরকে মেনটেন করতে হয়, কারণ তার মাথার উপরে কিন্তু দলের একটা সাইনবোর্ড ঝুলছে, সে অমুক দল থেকে নির্বাচিত। তো সুতরাং এই সংকট কিন্তু লোকালি আছে। এক, আর আরেকটা বাংলাদেশে এখন বর্তমানে যেটা হয়েছে, বর্তমানে এটাকে আপনি অস্বীকার করার কোনো সুযোগ নাই, যে আজকে সামগ্রিক ক্ষেত্রে কেন একটা নগ্ন দলীয়করণ, সেটা একেবারে আপনার জনপ্রতিনিধি থেকে শুরু করে আজকে প্রশাসন বলেন এবং যে আমাদের সিস্টেম ব্যবস্থাটা সেইটাও বলেন। এখন আপনি মনে করেন যে আজকে এই যে স্থানীয় সরকারের ব্যবস্থায় বেশ কিছু সরকারি সার্ভিস আছে রাষ্ট্রের, যেমন আজকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, আপনার জেলে ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, আপনার ওই যে প্রতিবন্ধী ভাতা, এগুলি সিলেক্ট করে কে? এগুলি সিলেক্ট করে লোকাল যারা ইউনিয়ন পরিষদের সদস্য। দলীয়করণ কি এখন হয়েছে না আগেও ছিল? এখন এটা তীব্র আকার হয়েছে। কারণ আগে আপনার হলো কি, এই ধরনের আপনার লোকাল গভর্নমেন্টে যখন এই দলীয় নির্বাচনটা ছিল না, তখন হলো কি আমরা লোকালি দেখেছি যে কোনো লোক, এখন ধরেন একটা লোক সচিব মহোদয়, সে যখন সচিব ছিল হয়তো দেখা গেছে তার এলাকায় সে নানাবিধ মানুষের উপকার করেছে, কাজ করেছে, মানুষ তার প্রতি আলাদা একটা কনফিডেন্স আছে। কিন্তু যখনই দলের ব্যাপারটা আসে, বিএনপি আওয়ামী লীগ চলে আসে, তখন কিন্তু তার
পক্ষে দাঁড়াবার মতো লোক থাকে না, কারণ মনে করে যে এই সেলটার তো সে এখন দিতে পারছে না। সুতরাং সামগ্রিকভাবে এই একটা সংকট কিন্তু তৈরি হয়ে গেছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। সুতরাং দলীয় আরেকটা হলো কি, আমাদের সোশ্যাল একটা বন্ডিং ছিল। আপনি দেখবেন আজকে আমি একটা দল করি, আমার বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, এখানে কে কোন দল কে কোন রঙের কোনো সেটা সবাই মিলে এসে সম্মিলিতভাবে এই কাজটা কিন্তু সম্পন্ন করতো। একটা বিয়ে হচ্ছে, দেখা যায় আওয়ামী লীগের ওখানে সভাপতি সে এসে এখানে মেনটেন করছে, অথবা বিএনপির লোকজন এখানে এসে সহযোগিতা করছে। এখন কিন্তু দেখা যাচ্ছে দলের কালারটা এমন তীব্র আকার ধারণ করেছে যে আপন ভাই আরেক ভাইয়ের অনুষ্ঠানে যেতে পারছে না, তাইলে তার নেতা কিন্তু অভিমান করবে, রাগ করবে তার উপর। জি, আসবো আপনার কাছে। আমরা একটু উইলিয়াম প্রলয় সমাদদার বাপ্পি আপনার কাছে একটু আসতে চাই যে আপনি ওনার সাথে একমত কিনা, এবং দল তো আসলে মানুষের জন্য কাজ করে, সেভাবে কি কাজ করতে পারছে, বা পছন্দের প্রার্থী যারা নির্বাচিত হয়ে আসছেন বিষয়টা কি উপকার ভোগ করতে পারছেন? উনি দলীয়করণের কথা বলেছেন যে আগেও ছিল, এখন তীব্রতর হয়েছে। আসলেই তাই। এই রোগ কিন্তু 1996 এর আগে এবং 2008 থেকে, এটা 1 থেকে 2008-এর সময় এটা ব্যাপকভাবে এই রোগাক্রান্ত হয়েছে মানুষ এবং সমাজ, এবং এই রোগের হয়তো একটা অপটিমাম ফেজে গিয়ে তা করছে। রোগটা ধরেছে কিন্তু অনেক আগেই, এটা বিএনপির আমলে এই রোগ ধরেছে, এই রাজনীতিতে এই দলীয়করণ, এবং এটা কিন্তু তার আজকে তার সিমটম বা তার এই দেখছি আমরা। আরেকটা জিনিস বললেন যে দেখেন, এই যে মোশাররফ ভাই বললেন যে 2015-তে আওয়ামী লীগ সরকার যখন স্থানীয় সরকার নির্বাচনে মার্কা ইন্ট্রোডিউস করেছিল, তখন তার ব্যাপক সমালোচনা করলেন, উনি কিন্তু শুরুতেই করলেন। তাহলে এখন যদি কোনো সরকার বা কোনো দল বা কোনো রাষ্ট্র বা রাষ্ট্রপ্রধান কোনো সিদ্ধান্ত মনে করে সঠিক নয়, তাহলে তার উত্থান, তার থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া কি? নিশ্চয়ই কারেকশন করা। এখন আবার 2024-এ যখন সেই বিবেচনা, ওনার কথাই ধর, ওনাদের কথা বিবেচনা করেই জনাব শেখ হাসিনা মনে করলেন যে না, 2015 সিদ্ধান্ত ভালো ছিল না, আরও ভালো করা যায় নিরপেক্ষ নির্বাচন দিলে অথবা মার্কাবিহীন নির্বাচন দিলে। এখন সেই বিবেচনা থেকে যখন 2024-এ মার্কাকে তিনি প্রত্যাহার করার কথা বললেন, এখন আবার সেটাও ভালো না। তাহলে আমার কথা হলো যে ভালোটা কি? মার্কা দিলেও বললেন যে 2015-তে মার্কা দিয়েছিল, খুব খারাপ কাজ করেছে, 2024-এ মার্কা তুলে দেওয়া হলো, এটাও খুব খারাপ। আসল কথা কি জানেন, এখন যে কোনো সিদ্ধান্তকে বিরোধিতা করাই বিএনপি বরং স্বাগত জানাতে পারতো যে ঠিক আছে, আমরা 2015-তে বিরোধিতা করেছিলাম, তখন জননেত্রী শেখ হাসিনা এটাকে আমলে আনেন নাই, 2024-এ যে আমলে আনেছে, এটা আমাদেরই আন্দোলনের ফসল। তারা ক্রেডিটটা না নিয়ে, তারা এই জিনিসকে তারা ওন না করে তারা এইটারও সমালোচনা করলেন। বিষয়টা হলো তারা যে কোনো সিদ্ধান্তেরই সমালোচনা করবেন, কারণ তারা নির্বাচনে যাবেন না, দ্যাট ইজ দ্য বটম লাইন। সেটা দলীয় মার্কায় হোক আর মার্কাবিহীন হোক, তারা নির্বাচনে যাবেন না। কারণ নির্বাচনে যাবেন না এই কারণেই, নির্বাচনে যদি না যান তাহলে নির্বাচন ব্যবস্থা নিয়ে তাদের সমালোচনা করার সুযোগ নাই। তাহলে আপনি নির্বাচন করলেন কেন? এখন এই জায়গাকে তারা স্ট্যাবলিশ করানোর জন্য, নির্বাচন ব্যবস্থাকে তাকে প্রশ্নবুদ্ধ রাখার জন্য আপনি যাই করেন না কেন, তারা তারই সমালোচনা করবে। তার স্ট্যান্ড একটাই, নট নির্বাচন, কিন্তু ইলেকশনে নির্বাচন। এখানে আমি একটু তার সাথে একটু সংযুক্ত করতে চাই। বাপি যে কথাটা বলেছেন, যদি আওয়ামী লীগের সদিচ্ছা থাকতো যে আমরা মার্কা বাতিল করতে, তারা কিন্তু করেনি। এটা এখনো কিন্তু আইনি কিন্তু আমাদের মার্কার নির্বাচন আছে, এবং গভর্নমেন্টই বলে কেউ যদি ইচ্ছা করলে যে কোনো মার্কা তারা ইলেকশন করতে পারে। সুতরাং গভর্নমেন্ট কিন্তু এখানে দেখেছে যে তাদের দলের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ থেকে নির্বাচন করে যে অভ্যন্তরীণ কোন্দলটা এত চরম আকার ধারণ করেছে, এইখান থেকে বাঁচার জন্য তারা ইচ্ছা করলে আবার 6 মাস পর যে নির্বাচন হবে সেখানে কিন্তু মার্কা দিয়ে দিতে পারে। না, আপনাকে বাতিল করতে হবে, সরকার না, এটা আপনারা আইন করেছেন, রাষ্ট্রকে দলকে আলাদা করে ফেলতেছেন। একটু বলি, আওয়ামী লীগের সিদ্ধান্ত, এটা নট এক। আরেকটু জিনিস লক্ষ্য করে, এখানে সাবেক সচিব মহোদয় আছে, আরেকটি আছে 2009-তে কিন্তু আরেকটা এই স্থানীয় সরকার একটা করেছে, আপনার 2001-এ একটা আইন পাস করেছে, যদি কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে আপনার ফৌজদারি মামলা হয় এবং সেইটা যদি পুলিশ চার্জশিট, যেটাকে আমরা বলি অভিযোগপত্র, শুধু সাবমিট হয়, তাহলে তাকে সাসপেন্ড হয়ে যায়। একটা লোক তো আপনার যে কোনো কারণে তার বিরুদ্ধে অভিযোগ দিতেই পারে, কিন্তু সে অভিযোগ তো তখন হবে যখন তার মধ্যে চূড়ান্ত রায়ের মাধ্যমে তাকে দোষী সাব্যস্ত করবেন। এখানেই দলীয় দৃষ্টিকোণ থেকে, এবং যার কারণে আমি বলি 2008 থেকে শুরু করে 2015 পর্যন্ত যখন বিএনপি স্থানীয় সরকারে অংশগ্রহণ করেছিল, প্রায় 370 জন মেয়র, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, এদেরকে কিন্তু এই আইনের 2009-এর স্থানীয় সরকার অধ্যাদেশ আইনের মাধ্যমে তাদেরকে কিন্তু বরখাস্ত করা হয়েছিল। সুতরাং এখানেও সরকারের হাতে একটা বিরাট অস্ত্র কিন্তু এখনো রয়েছে। শেষ করতে হবে। আমি জনাব আবু আলম শহীদ খান, আপনার কাছে প্রশ্ন রেখে আমরা বিরোধীতে দিতে চাই। পাহাড়ে চিরুনি অভিযান চলছে, যে কোনো মূল্যে প্রশ্রয় না দেওয়ার ঘোষণাও দিয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। আমরা আসলে এর আগে অতীতে আমরা লক্ষ্য করেছি এরকম অশান্তির ঘটনা, এবার যে অভিযানগুলো হচ্ছে কতটা আসলে সফলতার মুখ দেখবে, কি বলবেন? এই প্রশ্নটি রেখে আমরা একটু বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক, দেশ সাম্প্রতিক নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন।
দেশ সাম্প্রতিক আরো একবার স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। তিনজন অতিথি আছেন, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শুরুতেই জনাব আবু আলম শহীদ খান আপনার কাছে যে প্রশ্ন রেখেছিলাম যে পাহাড়ে চিরুনি অভিযান চলছে শান্তি ফেরানোর লক্ষ্যে, বেশ কয়েকটি সশস্ত্র সংগঠনকে আসলে তাদেরকে নিরস্ত্র করা বা তাদেরকে ধরা, এগুলো অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে তাদেরকে ধরেছেও অনেককে, এখনো 2-1 জন বাকি আছে। কি বলবেন কতটা সফলতা বলতে? না, 2-1 জন বাকি নেই, অধিকাংশ লোককে ধরা যায়নি। পাহাড়ে একটা পাহাড়ে যে শান্তির জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে শান্তি চুক্তি করেছিলেন 97 সালে, তো সেই শান্তি চুক্তির যে ধারাবাহিকতা, যে অনেকগুলো কাজ হওয়ার কথা ছিল, সেই কাজগুলো আমরা করতে পারিনি। এখন ধরেন সরকার করতে পারেনি, অথবা রাষ্ট্র করতে পারেনি, অথবা নানা কারণে আমরা করতে পারিনি। তো সেই কারণে পাহাড়ের যে শান্তি হওয়ার কথা ছিল সেই শান্তিটা প্রতিষ্ঠিত হয়নি। কুকিচিন হলো একটা মাথা ব্যথার কারণ হতে পারে, হয়েছে এখন, কিন্তু এই কুকিচিন নিয়ে আরেকটু আলোচনা করতে হলে গভীর আলোচনা করতে হবে। কুকিচিন হচ্ছে না, আমাদের খুবই সক্ষমতার কোনো অভাব আমাদের নেই। কুকিচিন অবশ্যই এমন একটা ছোট গ্রুপ যাদেরকে অবশ্যই নিয়ন্ত্রণ করা যাবে। বাট এই কুকিচিনের জন্ম কেন জন্ম হলো, ওই যে হামাসের জন্ম কেন হয়েছিল, সেসব নিয়ে এখন কি জন্মের অবস্থা, এগুলো নিয়ে আলোচনা করতে হবে। কেননা আপনি যদি পাহাড়ে এমন কোনো গোষ্ঠী তৈরি করে ফেলে কেউ, এবং সেই গোষ্ঠীকে যদি একটা সাপোর্ট দেওয়া হয়, এবং সেই সাপোর্টটা যদি অভ্যন্তরীণ এবং বৈদেশিক হয়, তখন কিন্তু এগুলো বড় হয়ে যায়। ছিল ছোট একটা এনজিও, সেখান থেকে আজকে এত বড় হয়েছে। সুতরাং এটাকে হয়তো নিয়ন্ত্রণ করা যাবে, বাট এটা একটা খুবই সেন্সিটিভ ইস্যু। স্যার, আপনার কাছে আমি আরো একবার আসতে চাইবো, একদম শেষ করতে চাইবো। জনাব এবিএম মোশাররফ হোসেন, আপনার কাছে আসতে চাই। আসলে আমরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলছিলাম, একেবারে খুব জমজমাট হয়ে উঠেছে একদম ঈদের আগে থেকে। ঈদের পরে নির্বাচন শুরু হয়ে যাবে, দ্বাদশ সংসদ নির্বাচনের পরে আসলে নির্বাচন, এবং শেষ কথা কি বলবেন, এবং কোন দল হওয়ার সম্ভাবনা আছে কিনা? যে এখন এটা তো আপনি যে নির্বাচনটা কথা বলছেন, এটা এক দলীয় নির্বাচন, এখানে জনগণের খুব স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে, এটা ভাবার কোনো কারণ নাই। কারণ এই নির্বাচনটা হবে আওয়ামী লীগ, এবং আপনি দেখবেন বাংলাদেশে অন্যান্য আরো যে স্থানীয় পর্যায়ে আপনাদের বিএনপি নেতারাও না, কোনো বিএনপি, এইগুলো হলো আওয়ামী লীগের একটি প্রপাগান্ডা। আজকে দেখেন এই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভাঙার জন্য বহু চেষ্টা করা হয়েছে। তৃণমূল বানিয়েছে, বিএমএ বানিয়েছে, বিএনপির এক নেতাকে জেল থেকে এনে তাকে জামিন দিয়ে নমিনেশন দিয়ে এমপি বানিয়েছে। তারপরে বিএনপির একটা লোককে কি নিতে পেরেছে? এটা সম্ভব না কখনো। বরং সরকার তার অভ্যন্তরীণ দ্বন্দ্বটাকে অ্যাভয়েড করার জন্য তারা আজকে মার্কা টাকা পর্যন্ত বাদ দিয়েছে। যেহেতু মার্কা নাই স্থানীয় পর্যায়ে, মার্কা নাই কেন নাই বললো তো, আপনি যেভাবে সরলীকরণ বলছেন মার্কা নাই, এটা কি এত সহজ? এটা হলো সরকার যাতে তার অভ্যন্তরীণ দ্বন্দ্বটা যেন তীব্র আকার ধারণা করে, তার জন্য আপাতত মার্কাটাকে উনি স্থগিত করেছেন। নট মার্কা নাই না, এটা আপনি বললে হবে না। অন্য যদি জাতীয় পার্টি যদি নাঙ্গল নিয়ে করে, আপনি দলীয় মার্কা নাই, কে বলেছে আপনাকে নাই? দলীয় প্রতীকে নির্বাচন কে বলেছে আপনাকে? নির্বাচন কমিশন বলেছে। যে কোনো লোক ইচ্ছা করলে করতে পারবে, জি, যে কোনো পার্টি ইচ্ছা করলে করতে পারবে। এখন এইটাকে মার্কা বাধ্যতামূলক না। শেষ কথা কি বলবেন? একদম শেষ কথা বলবো, এই নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলন হবে না। সরকার তার লোকজনকে আরো পুনর্বাসন করার জন্য, আমি এটাকে নির্বাচিত না, পুনর্বাসন করার জন্য আরো কিছু লোককে ক্ষমতায়ন করবে, যারা আগামী দিনে তাদের নিজেদের স্বাস্থ্যটাকে আরো মোটা তাজা করতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব উইলিয়াম প্রলয় সামাদের বাপে। আপনার কাছে আসলে শেষ মন্তব্য জানতে চাই, দলীয় কোন দল বাড়বে কিনা স্থানীয় পর্যায়ে, বিশেষ করে যদি আওয়ামী লীগের কথা বলি বা যারা নির্বাচনে অংশ নেবে? আপনি যদি প্রতিযোগিতার কথা বলেন তাহলে আমি বলবো হ্যাঁ, কোন দল যদি বলেন তাহলে বলবো না। আরেকটা কথা বলি, এই নির্বাচনে বিএনপি সহ সকল বিরোধী দলের সমর্থিত নেতাকর্মীরা যোগ দেবে, এবং বিএনপির যে প্রতিরোধ, তাদের নেতাকর্মীদের ঠেকানোর প্রতিরোধ নির্বাচন থেকে, তা বালির বাঁধের মতো এবার ভেঙে যাবে, সময় সেটা বলে দিবে। বিএনপি যাবে, বিএনপির সমর্থকরা যাবে, নেতাকর্মীরা যাবে, তার সাথে যেহেতু মার্কা ছাড়া করবে তারা নির্বাচন। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাকে দিয়ে শেষ করতে চাই। নির্বাচনটি শেষ কথা আসলে কি বলবেন আগামী যে উপজেলা নির্বাচন নিয়ে? না, আগামী উপজেলা নির্বাচন এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে সেটা হলো একটা দলের পার্টিসিপেশন। একটা দল এই জন্য বলছি যে আরেকটা যে বড় দল আছে বিএনপি, তারা যদি নির্বাচনে না আসে তাহলে ওই 60 ভাগ লোক কিন্তু নির্বাচনে আসবে না। মানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেটা ঘটেছে, যেটা নিয়ে বিতর্ক আছে, যে 42% ভোটার গিয়েছিল, অনেক কিন্তু চেষ্টার পরে, এটা আওয়ামী লীগের একটা সফলতা, শাসক দলের একটা সফলতা ছিল। তো সেটাও যদি আমরা হিসাব করি তাহলে 60% মানুষ এই নির্বাচনে যাবে না। বাট যেহেতু এটা লোকাল পর্যায়ে নির্বাচন, আরেকটু বেশি হতে যেতে পারে, কিন্তু নির্বাচনটা কেমন হবে সেটা নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। আমার কাছে মনে হয় যে নির্বাচনটা
প্রভাবমুক্ত হবে না, এখনো যা দেখছি প্রভাবমুক্ত হবে না। নির্বাচনে আমাদের এমপি সাহেবরা এবং অন্যান্য যে সমস্ত শক্তিশালী লোকজন আছেন এমপি সাহেবদের বাইরে, তারা এটা প্রভাবিত করার চেষ্টা করবেন এবং তারা তাদের মানুষদেরকে এখানে নির্বাচিত করে আনার চেষ্টা করবেন। এ কারণে কিছু কন্দল হতে পারে, কিছু সংঘর্ষ হতে পারে, বাট এই নির্বাচন দিয়ে যে জনগণের সেবার যে কথাগুলো আমরা আলোচনা করলাম বা লোকাল গভর্নমেন্টের যে সেবার দায়িত্বগুলো আছে, সেই দায়িত্বগুলো যে তারা সুচারুরূপে পালন করতে পারবেন এমনটা হয়তো আমরা দেখব না। জি, অসংখ্য ধন্যবাদ। আমার হাতে এখনো কিছুটা সময় আছে। জনাব এভি মোশাররফ হোসেন যদি কিছু বলতে চান, এবং উইলিয়াম প্রলয় সমাদ্দার। না, একটা জিনিস যেটা আমি বলতে চাই, আজকে কিন্তু বাংলাদেশে বহু সংকট তৈরি হয়েছে, বিশেষ করে এই ভোটের প্রতি মানুষের যে অনাস্থা। আপনি যদি এই অনাস্থাকে দূর না করতে পারেন, তাহলে যেই নির্বাচনের নামে আপনি করতে পারবেন, যেমন এই নির্বাচনে রাষ্ট্রের 2600 কোটি টাকা খরচ হয়েছে। এই জনগণের অনাস্থা দূর করার জন্য সকল দলের রাজনৈতিকভাবে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। অসংখ্য ধন্যবাদ উইলিয়াম প্রলয় সমাদ্দার বাপ্পি, এভি মোশাররফ হোসেন এবং আবু আলম মোহাম্মদ শহীদ খান, তিনজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সাম্প্রতিক আজ এখানে শেষ করতে হচ্ছে। আগামীকাল একই সময় একই অনুষ্ঠানে অন্য কোনো অতিথি নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।